হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী মানে ভূগোল বইয়ের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন আলোচনা করব। এর আগে আমি তোমাদের বিজ্ঞানের গণিতের সাজেশন আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে নিও। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আগে আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলো থাকবে সেই সম্পর্কে তোমাদের সিলেবাসটা প্রথমেই জানিয়ে দেব। দেখো তোমাদের এটা হচ্ছে সূচিপত্র তোমাদের বইয়ের। তোমাদের দেখো এই 4 নম্বর অধ্যায় মনে হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ, এই অধ্যায়টা থাকবে। আর থাকবে মেঘ বৃষ্টি, মানে 43 নম্বর পেজে আছে। তাহলে 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, আর থাকবে 9 নম্বর অধ্যায় মানে উত্তর আমেরিকা, আর থাকবে দক্ষিণ আমেরিকা 94 নম্বর পেজে আছে। তো আমরা এই 4টে অধ্যায় তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেবো কোনগুলো তোমাদের পরীক্ষায় আসবে, বইয়ে তোমাদের দাগ দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো প্রথমে আমরা 4 নম্বর অধ্যায়ে চলে যাব। দেখো আমরা 4 নম্বর অধ্যায়ে চলে এসেছি, চাপ বলয় ও বায়ু প্রবাহ। তো তোমাদের এখান থেকে যেগুলো পড়তে হবে, নিরক্ষীয় অঞ্চল কাকে বলে সেটা একটু পড়ে নেবে, কোন অঞ্চলটাকে নিরক্ষীয় অঞ্চল বলে। আর এখানে বায়ুচাপ বলয় কাকে বলে একবার পড়ে নেবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের এখানে এই নিরক্ষীয় শান্ত বলয় মানে এটাকে বলেছে, দেখো নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস, যার অর্থ হচ্ছে শান্তাবস্থা। পরীক্ষা আসতে পারে ডোলড্রামস কথার অর্থ কী, বা আসতে পারে নিরক্ষীয় শান্ত বলয়কে ড্রোমডাস বলা হয় কেন, ডোলড্রামস বলা হয় কেন, বুঝতে পেরেছো? বা নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে পড়ে নেবে। তারপরে দেখো তোমাদের এখানে অশ্ব অক্ষাংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অশ্ব অক্ষাংশ পড়ে নেবে তোমরা পুরোটা। তো এটা তোমাদের পরীক্ষায় আসবে, টিকা আকারে আসবে বা কাকে বলে অশ্ব অক্ষাংশ বলেও আসতে পারে। তারপর নেক্সট তোমাদের 32 নম্বর পেজে দেখাবো, দেখো সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই। এবার তারপরে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের এখানে কোরিওলিসিস বল, ঠিক আছে, কাকে বলে পড়বে। আর ফেরেলের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দিলাম, ফেরেলের সূত্র। তোমাদের ফেরেলের সূত্র লিখতে হবে, এইখান থেকে শুরু করবে। এই কোরিওলিসিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে, পুরোটা লিখবে দিয়ে এতটা লিখে দেবে, ফেরেলের সূত্র নামে পরিচিত, বুঝতে পেরেছো? আর কোরিওলিসিস বল কাকে বলে একটু পড়ে নেবে। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 22 ব্যালট সূত্র, এটা তোমরা পড়বে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তারপর দেখো নেক্সট তোমাদের নিয়ত বায়ু, নিয়ত বায়ুর ভাগ আছে, নিয়ত বায়ুকে 3টে ভাগে ভাগ করা যায়, আয়ন বায়ু, পশ্চিম বায়ু আর মেরু বায়ু, এটা পড়ে নেবে। আয়ন বায়ু কাকে বলে পড়বে, ওকে। আর এখানে আছে উত্তর পূর্ব আয়ন বায়ু কাকে বলে, আর একটা আছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কাকে বলে। তো দেখো এবার হচ্ছে আইটিসিজেড, এর পুরো নামটা পড়বে, কাকে বলে পড়বে। আইটিসিজেড এর পুরো নাম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ঠিক আছে। আর এখানে তোমরা বাণিজ্য বায়ু এটা পড়ে নেবে, এটা ঠিক আছে, বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। এবার দেখো নেক্সট তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর এইখানে দেখো সাহারাটা কোন দেশে অবস্থিত একটু দেখে নেবে, আফ্রিকায়। আর আফ্রিকাতে কালাহারিও আছে। আমার এই চ্যানেলে তোমাদের অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ বানানো আছে, সেগুলো একবার দেখে নিও। তারপর দেখো পশ্চিম বায়ু কাকে বলে, দক্ষিণ পশ্চিমা বায়ু কাকে বলে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের এইখানে 3টে পয়েন্ট আছে, দেখো গর্জন 40, তারপর হচ্ছে ক্রোধনোত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60, এই 3টে পড়ে নেবে। কত ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় সেগুলো একটু পড়বে, খুব ইম্পর্টেন্ট এগুলো। এবার হচ্ছে তোমাদের নেক্সট দেখাচ্ছি, দেখো 38 নম্বর পেজ, 38 নম্বর পেজ এখানে 38, তারপর হচ্ছে 39। দেখো এবার হচ্ছে সাময়িক বায়ু, সাময়িক বায়ু কাকে বলে পড়বে, আর সমুদ্র বায়ু কাকে বলে, আর স্থল বায়ু কাকে বলে এখানে আছে, দেখো স্থল বায়ু কাকে বলে। বা টিকা আকারে আসতে পারে, টিকা লেখো সমুদ্র বায়ু ও স্থল বায়ু, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট হচ্ছে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন, এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে আর দুটো পয়েন্ট আছে, শীতকালীন মৌসুমী বায়ু আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। দেখো উপরে আছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কাকে বলে একটু পড়ে নেবে, একবার রিডিং করলেই তোমাদের
মাথার মধ্যে থেকে যাবে। তারপরে আরও দুটো ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাবেটিক বায়ু কাকে বলে আর ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। ওকে, এই দুটো পড়ে নেবে। এরপরে দেখো কয়েকটা স্থানীয় বায়ু নাম এখানে দেওয়া আছে, তার আগে স্থানীয় বায়ু কাকে বলে পড়ে নেবে। তারপরে ভারতের প্রবাহিত স্থানীয় বায়ু হচ্ছে লু আর আঁধি, ঠিক আছে। আর এখানে আছে রকি পার্বত্য অঞ্চলে হচ্ছে চিনুক, আর আড্রিয়াটিক উপকূলবর্তী অঞ্চলে শীতল বায়ু হচ্ছে বোরো, আর লিবিয়া মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ বায়ু হচ্ছে সিরোক্কো। এগুলো হচ্ছে স্থানীয় বায়ু। পরীক্ষায় আসবে চিনুক কোথায় দেখা যায়, তাহলে বলতে হবে রকি পার্বত্য অঞ্চলে। আর বোরো বোরো বলবে আড্রিয়াটিক সাগরে। আর সিরোক্কো হচ্ছে লিবিয়া মরুভূমিতে। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের 1 নম্বরের জন্য আসবে। তারপর দেখো নেক্সট হচ্ছে আকস্মিক বায়ু কাকে বলে, আর এখানে ঘূর্ণবর্ত কাকে বলে পড়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘূর্ণবর্ত। তারপর দেখো এখানে হচ্ছে তোমাদের প্রতীপ ঘূর্ণবর্ত কাকে বলে, এখানে দেওয়া আছে, অ্যান্টি সাইক্লোন ইংলিশে বলছে এটাকে। তারপর দেখো নেক্সট এখানে আর কিছু নেই, এই অধ্যায় হয়ে গেল। এবার আমরা দেখাচ্ছি মেঘ বৃষ্টি থেকে। মেঘ বৃষ্টি থেকে তোমাদের যেগুলো আসবে পরীক্ষায় আসবে, বেশি উচ্চতার মেঘের নাম লেখো, বা এরকম আসতে পারে বেশি উচ্চতার মেঘ হলো একটা দিল সিরাস, আর বাকি এই মাঝারি উচ্চতার বা নিম্ন উচ্চতার মেঘের নাম দিয়ে দিল, দিয়ে তোমাদের অপশন দিয়ে দিল। তো তোমাদের মনে রাখতে হবে যে বেশি উচ্চতার মেঘ কোনগুলো, সিরাস, সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস এইগুলো। আর মাঝারি উচ্চতার মেঘের নামগুলো মনে রাখবে, আর নিম্ন উচ্চতার মেঘের নামগুলো মনে রাখবে। তার সঙ্গে কোন মেঘকে দেখো বাম্পি ক্লাউড বলে, এগুলো পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে ম্যাকারেল আকাশ বলা হয় কোন মেঘকে। তারপরে দেখো সিরাস, সিরাসটা পরীক্ষা আসে, এলে আসতে পারে বেশি উচ্চতার মেঘ সিরাস। তারপর দেখো নেক্সট তারপর দেখো উলম্ব মেঘের নাম কয়েকটা, কিউমুলাস, কিউলুম্বোনিম্বাস, এটা আবার খুব ইম্পর্টেন্ট, কিউমুলোনিম্বাস এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা নাম হচ্ছে বজ্র মেঘ, এটা এই মেঘটা তোমরা পড়বে এইটা। আর যেটা বললাম প্রথমে তোমাদের বেশি উচ্চতার মেঘ সিরাসটা, এই দুটো ভালো করে পড়বে, বাকিগুলোর নামগুলো তোমরা জেনে রাখবে, আর কোন মেঘকে কী বলে ডাকা হয় সেগুলো একটু দেখে নেবে। তারপর দেখো তোমাদের মেঘের সৃষ্টি কীভাবে হয় এটা একটু পড়বে, স্টার দিলাম। এবার এখানে আছে বাষ্পীভবন কাকে বলে, সম্পৃক্ত বায়ু কাকে বলে, শিশিরাঙ্ক কাকে বলে, ঘনীভবন কাকে বলে, এগুলো থেকে তোমাদের 1 নম্বরের জন্য একটা থাকতে পারে। তারপর দেখো নেক্সট অধক্ষেপণ কি পড়ে নেবে, এখানে দেওয়া আছে। তারপর দেখো আপেক্ষিক আর্দ্রতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এইখান থেকে তোমাদের এতটা লিখতে হবে, আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। তারপর দেখো পরিচলন বৃষ্টিপাত, এখানে একটা আছে, পরিচলন বৃষ্টিপাতটা তোমরা একটু লিখে নেবে। আর উপরে আপেক্ষিক আর্দ্রতাটা লিখবে না, এই সংজ্ঞাটা তোমরা লিখবে, এইটা লিখবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা ভিভি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, আর প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল কাকে বলে পড়বে। বৃষ্টির ছাই অঞ্চল কাকে বলে, এটাও খুবই ইম্পর্টেন্ট, বৃষ্টির ছাই অঞ্চল। তারপর দেখো নেক্সট এখানে আছে শৈল কথার অর্থ কী, এটা 1 নম্বরের জন্য আসতে পারে। আর উৎক্ষেপণ কথার অর্থ কী, ওকে। তারপর দেখো এখানে হচ্ছে চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 11,777 মিলিমিটার, কিন্তু শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ তো তোমাদের এইভাবে লেখার দরকার নেই, তোমাদের পরীক্ষা আসবে ভারতবর্ষের সবথেকে বৃষ্টিপাত বেশি হয় কোথায়, তো মনে রাখবে চেরাপুঞ্জিতে। তারপর দেখো এখানে তোমাদের এই ফাইলিন কত সালে হয়েছিল, তারপর আইলা কত সালে হয়েছিল। আবার এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে দেখো সাইক্লোন কোন সাগরে দেখা যায়, বঙ্গোপসাগরে। আর হ্যারিকেন দেখা যায় ক্যারিবিয়ান সাগরে। আর পূর্ব চীন সাগরে দেখা যায় টাইফুন, বুঝতে পেরেছো? টাইফুন মানেই চীন, আর হ্যারিকেন হচ্ছে ক্যারিবিয়ান। এইগুলো থেকে খুব ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য আসবে। তারপর দেখো এখানে তোমাদের ঘূর্ণ বৃষ্টি কাকে বলে, এটা একটু পড়বে, সাইক্লোন রেনফল। তারপর দেখো নেক্সট তোমাদের এখানে শিলাবৃষ্টি কাকে বলে, তুষারপাত কাকে বলে। তারপর দেখো শিশির কাকে বলে বা কীভাবে শিশির তৈরি হয়, এখানে দেওয়া আছে। আর বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি, রেন গজ, খুবই ইম্পর্টেন্ট। আর সমবর্ষণ রেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমবর্ষণ রেখা কাকে বলে। তারপর দেখো তো এই অধ্যায় হয়ে গেল।
এবার নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বইয়ের 9 নম্বর অধ্যায় উত্তর আমেরিকা, তারপরে তোমাদের থাকবে 10 নম্বর অধ্যায় দক্ষিণ আমেরিকা। তো এই পেজটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ, এই প্রথম পেজটাই। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষা আসবে পৃথিবীর বিখ্যাত গিরি খাতের নাম কি, তখন বলতে হবে তোমাদের গ্র্যান্ড ক্যানিয়ন। তারপর দেখো পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি, তো নায়াগ্রা হচ্ছে পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি, গ্রিনল্যান্ড। তারপর হচ্ছে পৃথিবীর বৃহত্তম সুপিরিয়র জলের হ্রদের নাম কি, তো সুপিরিয়র হ্রদ, সুপিরিয়র জলের হ্রদের নাম হচ্ছে সুপিরিয়র। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি, আটলান্টা। তাহলে বুঝতে পারছো কেন পেজটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো এই উত্তর আমেরিকা মহাদেশের আয়তনটা ভারতের প্রায় 6 গুণ। আর আবিষ্কার করেছেন দেখো 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক এই মহাদেশটি আবিষ্কার করেন। বুঝতে পেরেছো? পৃথিবীর উত্তর গোলার্ধে ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। তাহলে বুঝতেই পারলে কেন পেজটা ইম্পর্টেন্ট। তারপর দেখো খ্রিস্টোফার কলম্বাস সম্পর্কে দেওয়া আছে, আর আবিষ্কার করেছেন দেখতে পাচ্ছ 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি। তারপর দেখো উত্তর আমেরিকার এইখানে এই পানামা যোজকটা পড়বে। পানামা যোজক হচ্ছে দেখো দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড হয় তাকে বলা হয় যোজক। আর পানামা যোজক কাকে কাকে আলাদা করেছে এটা পড়বে। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে আলাদা করা আছে। এই যে উপরে উত্তর আমেরিকা, নিচে দক্ষিণ আমেরিকা, এই মাঝখানটা একটু আছে, ফাঁক আছে, সংকীর্ণ ভূখণ্ড দুই পাশে আছে, তার মাঝে সংকীর্ণ একটা গ্যাপ আছে, এটাই হচ্ছে যোজক। তো এটার নাম হচ্ছে পানামা যোজক। তাহলে পানামা যোজক আমরা দেখে নিলাম, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে আছে। আর কত সালে কাটা হয়েছিল, এটা মানুষের দ্বারাই কাটা হয়েছিল পানামা খালটা, সেটা হচ্ছে 1914 সালে। বুঝতে পেরেছো? মানে এই পাশেও জল, এই পাশেও জল, তাহলে এই পুরো দেশ ঘুরে আসার থেকে এখানে একটু কেটে মানুষের দ্বারাই জাহাজগুলো, বড় বড় জাহাজগুলো পার হয়ে যায় এদিকে খুব সহজেই, তাতে সময়ও বেঁচে যায় আবার পয়সাও বেঁচে যায়। তারপর দেখো এখানে নদীগুলো পড়বে। প্রধান নদী হচ্ছে উত্তর আমেরিকার মিসিসিপি মৌসুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে ম্যাককিনলে। আর এই সীমা, তারপরে অবস্থান, এগুলো আসে না পরীক্ষায়। তারপর নেক্সট হচ্ছে উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তো যেগুলো পড়বে সেটাই বলছি। আমেরিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে উত্তর আমেরিকার 3টি ভাগে ভাগ করা হচ্ছে। এর মধ্যে পড়বে তোমরা মাউন্ট ম্যাককিনলে, ঠিক আছে, আলাস্কা রেঞ্জের উচ্চতম শৃঙ্গ, বা বলতে পারো এটা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট ম্যাককিনলে, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো কর্ডিলেরা, এটা পড়বে, এর কথার অর্থ কী, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো মৃত্যু উপত্যকা, এখানে পৃথিবী বলতে উত্তর আমেরিকার উষ্ণতম স্থান হচ্ছে এটা মৃত্যু উপত্যকা। কত ডিগ্রি দেখো, প্রায় 56 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। আর পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান এটা। বুঝতে পেরেছো? উত্তর আমেরিকার উষ্ণতম স্থান আর পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান হচ্ছে এই মৃত্যু উপত্যকা, মনে রাখবে। তারপর দেখো এখানে তোমরা এটা পড়বে, বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন কাকে বলে, এই মধ্যভাগের সমভূমি অঞ্চলকে। তারপর দেখো এখানে এই পঞ্চহ্রদ যেটা আছে খুবই ইম্পর্টেন্ট। কী কী হ্রদ দেখো, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারি, এই 5টা হ্রদকে একসঙ্গে বলছে পঞ্চহ্রদ। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে সুপিরিয়র, 1 নম্বরের জন্য আসতে পারে। তারপর দেখো লরেন্সীয় মালভূমিটা পড়বে, এতটা ইম্পর্টেন্ট নয় অতটা, তো পড়বে একবার। তারপর দেখো অ্যাপালেসিয়ানের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিসলে এই উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, এই পূর্ব দিকে উচ্চভূমি অঞ্চলের, ঠিক আছে। তারপর দেখো নেক্সট তোমাদের এখানে এই পেজটা খুব ইম্পর্টেন্ট। সেন্ট লরেন্স, মিসিসিপি মৌসুমি, কলোরাডো, ম্যাকেঞ্জি, কলম্বিয়া, এইসব নদীগুলোর উৎস তোমরা পড়বে। উৎসগুলো পরীক্ষা আসে, তার মধ্যে মিসিসিপি মিসৌরি আর কলোরাডো, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো তারপরে নেক্সট আমরা তোমাদেরকে দেখাচ্ছি জলবায়ু। এই উত্তর আমেরিকার জলবায়ু কেমন এটা পড়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জলবায়ুর বৈচিত্র্যের কারণ, এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল আছে। এই জলবায়ু বৈচিত্র্যের কারণ পয়েন্ট করবে, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে অক্ষাংশগত অবস্থান দিয়ে এই কথাগুলো লিখতে হবে, 2 নম্বর দিয়ে সমুদ্র স্রোত দিয়ে এই কথাগুলো লিখতে হবে, 3 নম্বর দিয়ে পয়েন্ট করে এগুলো লিখতে হবে, 4 নম্বর দিয়ে এই পয়েন্ট করে এগুলো লিখতে হবে, ঠিক আছে। এইগুলো লেখার দরকার নেই, কেবল বাকিগুলো তোমাদেরকে লিখতে হবে 5 নম্বরে যদি আসে। নেক্সট তোমাদের 86 নম্বর পেজ। এখানে তোমাদের জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ দেওয়া আছে একবারে। তুন্দ্রা জলবায়ু অঞ্চল,
স্বাভাবিক উদ্ভিদ, তৈগা জলবায়ু অঞ্চল স্বাভাবিক উদ্ভিদ, লরেন্সীয় জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ। তো তার মধ্যে তোমরা পড়বে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আর কি কি গাছ জন্মায় মানে স্বাভাবিক উদ্ভিদ, আর তৈগা, তুন্দ্রার তৈগাটা পড়বে, আর ভূমধ্যসাগরীয়, এই তিনটে। ঠিক আছে, অনেকগুলো আছে, তার মধ্যে এই তিনটে তোমরা পড়বে। এই তিনটের কি কি বললাম, এই জলবায়ুর বৈশিষ্ট্য আর এই স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, ছকের মধ্যে দেওয়া আছে স্বাভাবিক উদ্ভিদ। আর এখানে যে 1 নম্বরের জন্য বলবো সেগুলো একটু দেখে নিও। ঝোপ তুন্দ্রা কাকে বলে, তারপরে নরম কাঠের অরণ্য কাকে বলে, মিশ্র অরণ্য কাকে বলে, তারপর হচ্ছে বৃহৎ চাঁদোয়া কীভাবে তৈরি হয় এটা পড়বে। তারপর দেখো নেক্সট হচ্ছে তোমাদের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ দেখালাম। তারপরে নেক্সট দেখাবো আমি তোমাদের এই পেইরি হচ্ছে উত্তর আমেরিকার, আর পম্পাস বললে তখন দক্ষিণ আমেরিকা। মনে রাখবে পেইরি তৃণভূমি কোথায় দেখা যায় না হচ্ছে উত্তর আমেরিকার। ঠিক আছে, উত্তর আমেরিকাতে। এবার এখানে তোমরা এই ডাকোটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয়, তার জন্য এইটাকে পৃথিবীর গমের ঝুড়ি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যতগুলো স্টার দেবো কম বলা হবে। তারপর পেইরি তৃণভূমির সম্পর্কে যদি দেয় একটু পড়বে তোমরা, এটা না দেওয়ার কিছু নেই, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো উত্তর আমেরিকার যে হ্রদ অঞ্চলগুলো বললাম আমরা, 5টা হ্রদের কথা বলেছি, সুপ্রিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারি, 5টা এটা হ্রদ অঞ্চল। এই হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীটা পড়ে নেবে। ঠিক আছে, নদ নদীর ভূপ্রকৃতির মধ্যে দেখতে পাচ্ছ কীরকম ভূপ্রকৃতি। আর নদ নদী দেখো এই সুপ্রিয়র পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, সেন্ট লরেন্স নদীটি 5টি হ্রদকে যুক্ত করেছে। আর নায়াগ্রা জলপ্রপাত দেখা যায় কোন হ্রদের মধ্যে, এই নদীর উপর ইরি ও অন্টারি হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। ঠিক আছে, এবার পড়ে নেবে এখানে এই জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ হ্রদ অঞ্চলের, আর খনিজ সম্পদটা একটু দেখে নেবে। বুঝতে পেরেছো? আর আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহ খনির নাম কি, তখন বলবে মেসাবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো নেক্সট আমি তোমাদেরকে 89 নম্বর পেজে দেখাচ্ছি, এইটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ কি, এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমরা লিখে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, তারপর এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে ডেট্রয়েট। পৃথিবীর কসাইখানা কাকে বলে? পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক অঞ্চলের নাম কি? পৃথিবীর রবার রাজধানী কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো স্টার দেবো এখানেও কম বলা যাবে, কারণ একটা তোমাদের 100% আসবে, তোমরা লিখে নিও। তারপরে নেক্সট দেখো হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির কারণ, এটাও বিরাট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে যেটা জলবায়ু বৈচিত্র্য দেখলাম উত্তর আমেরিকার, আর একটা দেখলাম কৃষির উন্নতির কারণ, আর একটা দেখলাম শিল্প উন্নতির কারণ। এই তিনটের মধ্যে একটা ধরে নাও তোমাদের পরীক্ষায় সেট হবেই। ঠিক আছে, তারপর দেখো এখানে কৃষিকাজের মধ্যে কি কি ফসল উৎপন্ন হয় এখানে দেওয়া আছে। প্রধান ফসলগুলো তোমরা মনে রাখবে, তাহলেই হবে। ভুট্টা, যব, গম, ওট এগুলো। আর এইখানে যেমন দেওয়া আছে আপেল, আঙুর, পিচ, এগুলো মনে রাখবে। তারপর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি পশুপালন। এখানে শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয় পড়ে নেবে। প্রচুর পরিমাণে মাংস উৎপন্ন হয় এখানে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট তোমাদের কানাডীয় শিল্প অঞ্চল। কানাডীয় শিল্প অঞ্চল কাকে বলে এটা পড়ে নেবে একটু, এখানে লেখা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সীমা অবস্থান আসে না। কানাডীয় শিল্পাঞ্চলের ভূপ্রকৃতির নদ নদীটা একবার পড়বে, ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো এখানেও খুবই ইম্পর্টেন্ট যেগুলো আছে, এই 1 নম্বরের জন্য পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম, পৃথিবীর বৃহত্তম স্বর্ণ খনির নাম। তারপরে দেখো এই তিনটেই, এই দুটোই খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো নেক্সট হচ্ছে তোমাদের কানাডা বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে নিউজ প্রিন্টে। ঠিক আছে, তারপর দেখো কানাডার এই যে তোমাদের এই ম্যাচ করা এখানে যেটা দেওয়া আছে সেটা তোমরা পড়বে। মেলানোটা যেমন এখানে পৃথিবীর বৃহত্তম ময়দা ডিয়ারি, শিকাগোকে কী বলা হয়? কসাইখানা বলা হয়। বুঝতে পেরেছো? তারপরে একইভাবে যেটা আমরা বললাম ময়দা ডিয়ারি শিল্পের লৌহ ইস্পাতের রাজধানী, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এগুলো তোমরা পড়ে নেবে। এই ছকটা থেকে কিন্তু আসতে পারে, ছকটাও আসতে পারে। এবার আমরা দেখে নেব দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম, তারপর পৃথিবীর বৃহত্তম নদীর নাম, এই পেজটাও খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম, তারপর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম। তারপর দেখো
এটা ভারতের আয়তনের 5 গুণ। তারপর দেখো নেক্সট, দক্ষিণ আমেরিকা আমরা এবার দেখছি। দক্ষিণ আমেরিকার প্রধান নদীর নাম, উচ্চতম সিংহের নাম পড়বে। আর একইভাবে ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য আছে। আন্দিজ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, আর অ্যাকনকাগুয়া হচ্ছে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পরীক্ষা আসবে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তারপর দেখো আবার আসতে পারে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে আন্দিজ। প্রথম হচ্ছে হিমালয়, তোমরা প্রত্যেকেই জানো। তারপর দেখো আর উচ্চতম হ্রদ, এর আগের চ্যাপ্টারে তো বললাম টিটিকাকা হ্রদ। তারপর দেখো নেক্সট তোমাদের এখানে আছে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, পড়ে নেবে একটু। তারপর দেখো নেক্সট এখানে হচ্ছে তোমাদের সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই। সিলভা অরণ্য পড়ে নেবে। সিলভা অরণ্য হচ্ছে আমাজন নদীর অববাহিকার সৃষ্ট এই সিলভা সমভূমি পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হচ্ছে, এর নাম হয়েছে সিলভা। ওকে, নেক্সট দেখো আমাজন নদী, এর দৈর্ঘ্যটা মনে রাখবে 6437। এই নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোথায় মিশেছে, উপনদীগুলোর নাম আর নদীটার বৈশিষ্ট্য। ঠিক আছে, পরীক্ষা আসতেও পারে। আর অরিনাকো নদীর উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল। আর এটা কোন নদীর উপর অবস্থিত না? অরিনাকো। খুবই ইম্পর্টেন্ট এটা। এবার লা পাল্টা মনে রাখবে, লা পাল্টা নদী বলা হয় কোন 3টে নদীর মিলিত প্রবাহকে? পারানা, প্যারাগুয়ে আর উরুগুয়ে। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো লা পাল্টা নদীর গতিপথটা তোমরা পড়বে। নেক্সট তোমাদের দেখাচ্ছি এবার এই দক্ষিণ আমেরিকার নদীগুলোর বৈশিষ্ট্য একটু পড়ে নেবে। আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। এই নদীর তোমাদের অববাহিকার সম্পর্কে আলোচনা করতে দিতে পারে, তো পড়বে তোমরা এটা। তারপর দেখো জলবায়ু বৈচিত্র্যের কারণ। উত্তর আমেরিকা দেখলাম, এবার দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণ দেখলাম। তাহলে এই দুটো বৈচিত্র্যের মধ্যে একটা বৈচিত্র্য তোমাদের 100% আসবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তারপর দেখো তোমাদের একইভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর ও স্বাভাবিক উদ্ভিদ, আগে যেমন একটা ছকের মধ্যে দেখলাম উত্তর আমেরিকার, এটা দক্ষিণ আমেরিকা দেখে নেবো। তার মধ্যে পড়বে তোমরা নিরক্ষীয় জলবায়ু, সাভানাটা পড়বে, তারপরে ভূমধ্যসাগরীয় পড়বে। ঠিক আছে, তো এই 3টে জলবায়ুর তোমরা বৈশিষ্ট্যগুলো আর স্বাভাবিক উদ্ভিদের নামগুলো পড়বে। তারপর নেক্সট দেখো তোমাদের সেলভা। সেলভা হচ্ছে, দেখো এই সেলভা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এই সেলভা। ঠিক আছে, তারপর দেখো এই পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই পৃথিবীর ফুসফুস বলা হয় এই সেলভা অরণ্যকে। ওকে, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়। এবার পম্পাস অঞ্চল। পম্পাস অঞ্চলে দেখো তোমাদের পম্পাস অঞ্চল কাকে বলে একটু পড়ে নেবে। নেক্সট তোমাদের এখানে পড়তে হবে পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ-নদী আর জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ পড়বে। তারপর দেখো কৃষিকাজ। কৃষিকাজ দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় এই পম্পাস অঞ্চলকে, তো এই পম্পাসে কৃষিকাজটা পড়ে নেবে। আর এই পশুপালনের মধ্যে অ্যাস্টেনসিয়া কাকে বলা হয় পড়বে। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। আর এখানে আছে দেখো কর্ডোবা অঞ্চল বিশ্বের দুগ্ধ শিল্পর জন্য বিখ্যাত। ঠিক আছে, আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত। তারপর নেক্সট দেখো, তো এটাই ছিল তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি যেগুলো বললাম এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু আসবে না। আর আমি যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন বানিয়েছি সেগুলো তোমরা করে যাও, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।